গুনগুন কোনো জবাব দিল না। সে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই প্রণয়ের ফোনের মেসেজ টোনটা বেজে উঠল। সে কখনো প্রণয়ের ফোন চেক করেনি, প্রয়োজনও মনে করেনি। প্রণয় রান্নাঘরে গেছে নাস্তা আনতে। ওখান থেকেই গলার স্বর বাড়িয়ে বলল, গুনগুন, দেখো তো কয়টা বাজে। গুনগুন ফোনে সময় দেখতে গিয়ে দেখল হোয়াটসঅ্যাপে হিয়া নামে সেভ করা একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। আজ আসবেন তো? আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। ফোন টেবিলের ওপর রেখে চুপচাপ বসে আছে গুনগুন। প্রণয় নাস্তা নিয়ে এসে বলল, তোমাকে না বললাম দেখো কয়টা বাজে। গুনগুন নিরুত্তর। প্রণয় আর এই ব্যাপারে কোনো কথা না বলে গুনগুনকে খাইয়ে দিতে গেল। মুখের সামনে ধরে রাখা খাবারটুকু সরিয়ে গুনগুন বলল, আমি নিজের হাতে খেতে পারবো। প্রণয় বিস্ময় ও কিছুটা সন্দেহের দৃষ্টিতে তাকালো গুনগুনের দিকে। গুনগুনের অবশ্য কোনো ভাবাবেগ নেই। সে কোনো কথা বলছে না, প্রণয়ের দিকে তাকাচ্ছেও না, কেবল নিজের মতো করে চুপচাপ খাচ্ছে। নীরবতার মাঝে গুনগুনের চোখে মুখে ফুটে উঠেছে অদৃশ্য রহস্য। মনে হচ্ছে কিছু একটা লুকাচ্ছে সে। কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে প্রণয় জিজ্ঞেস করল, আমার হাতে খাচ্ছ না কেন আজ? এতকাল যখন নিজের হাতে খেতে পেরেছি, এখনো পারবো? সেদিন আবেগের বশে কি না কি বলে ফেলেছি, সেটা ধরে সারা জীবন বসে থাকলে তো হবে না। কি হয়েছে? একটু আগেও তুমি স্বাভাবিক ছিলে। আমি এখনো স্বাভাবিক আছি। আমি কি ভুল কিছু করেছি? না। তাহলে কেন রেগে আছো আমার উপর? আমি রাগ কেন করব? আমি রাগের সময় কেমন আচরণ করি আপনার জানা নেই? অযথা চিন্তা না করে আপনিও খেয়ে নিন। প্রণয় তীক্ষ্ণ দৃষ্টিতে গুনগুনকে পর্যবেক্ষণ করছে। খাবার মুখে নিয়েও গলা দিয়ে নামছিল না। তখনই গুনগুন বলল, আজ দুপুরে আমরা কোথাও বের না হই? শরীরটা হঠাৎ খারাপ লাগছে, মাথা ব্যথা করছে ভীষণ। মনে হচ্ছে ঘুমটা পুরোপুরি হয়নি। প্রণয় একের পর এক অবাক হচ্ছে গুনগুনের হঠাৎ এরকম পরিবর্তিত আচরণ দেখে। তবে সে গুনগুনকে জোর না করে বলল। আচ্ছা। খাবার শেষ না করে প্রণয় উঠে যাচ্ছিল হাত ধোয়ার জন্য। তখন ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে আবারও হিয়া নামটি ভেসে উঠেছে। গুনগুন একবার ফোনের দিকে তাকিয়ে আবারও চুপচাপ খেতে লাগলো। প্রণয় ফোন রিসিভ করে কথা বলতে বলতে বেসিনে গেল হাত ধুতে। হিয়া ফোনের অপর প্রান্ত থেকে বলল, আপনি এখনো আসছেন না কেন? সেই কখন থেকে অপেক্ষা করছি। তোমাকে আজ আগের সময়ই পড়াবো। কেন? আপনি না বললেন দুপুরে আজ আপনার কাজ আছে, এজন্য দুপুরের আগে পড়াবেন? আমি তো এজন্যই রেডি হয়ে বসে আছি। তোমাকে রেডি হয়ে বসে থাকতে বলেছে কে? হিয়া ওই পাশ থেকে নিঃশব্দে হেসে বলল, আপনি বুঝবেন না। শুনুন না, আপনার কাজ থাকলে আপনি এখনই চলে আসুন। দুপুরে আজ মা আবার বাসায় থাকবেন না। আপনি তো আবার খালি বাসায় পড়াবেন না আমাকে। এর আগেও একদিন আম্মু বাড়িতে ছিলেন না বলে আমাকে না পড়িয়েই চলে গেছিলেন, মনে নেই? প্রণয় কয়েক সেকেন্ড নীরব থেকে বলল। ঠিক আছে, আসছি, রাখো এখন। হিয়া কল কাটার পর প্রণয় ফোনটা প্যান্টের পকেটে রাখলো। রুমে গিয়ে টিস্যু দিয়ে হাত মুছে বলল। তুমি রেস্ট নাও, আমি আসছি। গুনগুন ছোট্ট করে বলল। হুম। প্রণয় চলে যাওয়ার পর মুখের খাবারটুকু মুখে রেখেই দরজার দিকে তাকিয়ে আছে গুনগুন। চোখ দুটো টলমলো করছে। সে জানে না কে এই হিয়া, তবে এতটুকু জানে যে প্রণয় এখন সেই হিয়ার কাছেই যাচ্ছে। হঠাৎ করে বুকের মাঝে যেন তীব্র ঝড় শুরু হয়েছে। মনে ঢুকেছে অজানা ভয়। বাবার বলা কথাটি মনে পড়ছে বারংবার। তবে কি সে সত্যি প্রণয়কে বিশ্বাস করে ভুল করেছে? হিয়াদের বাড়িতে গিয়ে কলিং বেল বাজানোর পর দরজা খুলে দিল হিয়া নিজেই। লাল একটা থ্রি পিস পরেছে, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে ছোট্ট লাল টিপ, দু হাতে লাল রঙের কাচের চুড়ি। প্রণয় ভ্রুকুসকে তাকিয়ে আছে। হিয়া লাজুক হাসি দিয়ে বলল, ভেতরে আসুন। প্রণয় সোজা হিয়ার রুমে চলে গেল। হিয়া দরজা লাগিয়ে রান্নাঘরে গেল আগে। প্রণয়ের জন্য চা বানিয়ে তারপর নিজের রুমে গেল। ট্রে হাতে হিয়াকে রুমে আসতে দেখে প্রণয় জিজ্ঞেস করল, আন্টি কোথায়? ঘরে ঘুমাচ্ছে। আপনি জানেন? রাখো। প্রণয় আইসিটি বইয়ের ম্যাথগুলো দেখছে। আজ কোনটা করাবে। হিয়া ওর সম্মুখের চেয়ারে বসে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। সে এত সুন্দর করে সেজে বসে আছে, অথচ প্রণয় একটা বারের মতো ফিরেও তাকাচ্ছে না। এতটা আনরোমান্টিক কোনো ছেলে মানুষ কি হতে পারে? হ্যাঁ, পারে তো। সামনের মানুষটাই তো তার জলযান্ত্র প্রমাণ। প্রণয়ের দৃষ্টি আকর্ষণ করতে হিয়া হাতটা বারবার নাড়াচ্ছিল, যার দরুন কাচের চুড়িগুলো অদ্ভুত ঋণি ঝিনি শব্দ তুলছিল নীরব রুমটিতে। প্রণয় বিরক্ত হয়ে বলল,
কি সমস্যা? কই, কি সমস্যা? এত হাত নাড়াচ্ছ কেন? আপনি তাকাচ্ছেন না কেন? মানে কি? চুড়িগুলো খুলে রাখো। আপনি এরকম নিষ্ঠুর আর আনরোমান্টিক কেন বলুন তো? আপনার জন্য এত সুন্দর করে সেজে বসে আছি, আর আপনি বলছেন চুলি খুলে ফেলতে? তুমি এরকম বউ সেজে বসে আছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। বললাম না, আপনার জন্যই তো। এখন বলুন আমায় কেমন লাগছে? প্রণয় কয়েক সেকেন্ড হিয়ার দিকে তাকিয়ে থেকে শব্দ করে বইটা বন্ধ করলো, দাঁত কিরমির করে বলল। জঘন্য লাগছে। হিয়া আশাহত হয়ে তাকিয়ে আছে। প্রণয় বলল, তুমি যদি তোমার এসব উল্টাপাল্টা আচরণ বন্ধ না করো, আমি তাহলে কিন্তু তোমার বাবা মায়ের কাছে বিচার দেব, এবং এই টিউশনিটাও আমি আর করাবো না। আপনি সবসময় কেন এমন করেন আমার সাথে? প্রণয় আর রাগ ধরে রাখতে না পেরে বলল, তোমার মাথায় কি সমস্যা আছে কোনো? বোঝো না তুমি আমার কথা? আমার বউ আছে, আমি বিবাহিত। আমি জানি, জানার পরেও এসব আচরণ কেন করছো? কারণ আপনাকে আমার ভালো লাগে, ভালোবাসি আমি আপনাকে। আমি আপনার দ্বিতীয় বউ হতেও রাজি আছি। প্রণয় বিস্ময় যেন কথা বলতেই ভুলে গিয়েছে। কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মেয়ে জেনে শুনে দ্বিতীয় বউ হতে চায়? প্রণয় উঠে দাঁড়ালো, বলল। তোমাকে পড়ানো আমার পক্ষে আর সম্ভব নয়। হিয়াও তখন উঠে দাঁড়ালো, প্রণয়ের সামনে পথ রোধ করে দাঁড়িয়ে বলল, আপনি এভাবে আমাকে প্রত্যাখ্যান করে চলে যেতে পারেন না। সামনে থেকে সরে দাঁড়াও বলছি। না, ভালো মতো কথা শুনবা নাকি তোমার মাকে ডাকবো এখন আমি? বাসায় এখন কেউ নেই, শুধু আপনি আর আমি। প্রণয় এবার আরো অবাক হয়ে তাকিয়ে আছে। হিয়া তাকে মিথ্যে বলেছে? ইফ ইউ ওয়ান্ট, উই ক্যান স্লিপ উইথ ইচ আদার বিফোর ম্যারেজ। ডু ইউ ওয়ানা? প্রণয় দাঁত মুখ খিচে বলল, একটা থাপ্পড় দেবো বেয়াদব মেয়ে। তোমাকে আমি খুব ভালো মনে করতাম, কিন্তু এখন তো দেখছি তোমার মাথার সাথে সাথে চরিত্রেও সমস্যা আছে। মাথায় তো আগে সমস্যা ছিল না, আপনাকে দেখার পর থেকে হয়েছে। প্রণয় ওকে ধাক্কা দিয়ে সরিয়ে যেতে চাইলে হিয়া ওর পা পেছিয়ে ধরে বলল, আপনি যদি আর এক পা সামনে আগান, তাহলে কিন্তু আমি চিৎকার করব। তখন কি হবে বুঝতে পারছেন তো? সবাইকে বলবো বাড়িতে একা পেয়ে আমাকে রেপ করার চেষ্টা করেছেন। প্রণয় থম মেরে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে যে সে ফাঁদে আটকা পড়ে গেছে। এখান থেকে রাগারাগি করে বের হওয়া যাবে না, মাথাও গরম করা যাবে না। যার করার বুদ্ধি দিয়ে কৌশলে মাথা ঠান্ডা রেখে করতে হবে। প্রণয়কে নিশ্চুপ দেখে হিয়ার ঠোঁটে জয়ের হাসি ফুটে উঠল। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে প্রণয়ের গলা জড়িয়ে ধরে বলল, এর চেয়ে ভালো যা হওয়ার দুজনের আপোষেই হোক। কি বলেন স্যার? প্রণয় নিশ্চুপ। হিয়া প্রণয়ের গলায় বুকে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, রাত আপনাকে নিয়ে আমি স্বপ্ন দেখে কাটিয়েছি, আপনি জানেন না। আপনাকে একটু ছোঁয়ার জন্য, কাছে পাওয়ার জন্য, আদর করার জন্য আমার মনটা উতলা হয়ে গেছে। আমার সারা শরীর মন আপনার জন্য উন্মাদ হয়ে গেছে। এখন আর কোনো ছেলেকে আমার ভালো লাগে না। আমার আমার শুধু আপনাকেই চাই, আপনার আদর চাই। কথা বলতে বলতে হিয়া প্রণয়ের ঠোঁটে চুমু খেতে গেলে প্রণয় বাধা দিল, তবে এবার রাগ দেখিয়ে নয়, বরং হাসি মুখে বলল, সব কি এখানেই হবে নাকি রুমে যেতে পারবো আমরা? খুশিতে ঝলমল করে উঠল হিয়ার চোখ মুখ। সে আনন্দিত কণ্ঠে বলল, অবশ্যই পারি, কেন পারবো না? আসুন। হিয়া প্রণয়ের হাত ধরে রুমে নিয়ে যাচ্ছে। প্রণয় বাধা দিল না। রুমে যেতে যেতে পকেট থেকে ফোন বের করে দ্রুত অডিও রেকর্ডারে ঢুকে রেকর্ডার অন করে ফোনটা হাতে রাখলো। হিয়া প্রণয়কে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসলো। প্রণয় তখন বিছানার উপর ফোনটাকে উপর করে রেখে হিয়ার দিকে তাকালো। প্রণয় জিজ্ঞেস করলো, আমাকে কবে থেকে ভালোবাসো? প্রথম দিন থেকেই। যখন জানলে আমি বিবাহিত এরপরেও ভালোবাসতে? হ্যাঁ, আপনার বউকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। চাইলে তাকে রাখতে পারেন, অথবা ডিভোর্সও দিতে পারেন। শুধু আমাকে একটু ভালোবাসেন, একটু আদর করেন। হিয়া প্রণয়কে জড়িয়ে ধরতে গেলে প্রণয় কৌশলে বাধা প্রদান করে হিয়ার দুহাত ধরল। হাতের পিঠে আলতো করে স্লাইড করে বলল, তোমার মা আজ বাসায় নেই, এরপরেও আমাকে মিথ্যে বলে কেন আনলে? কেন আবার? আমি তো জানি
সত্যিটা আপনি বললে আজ এই যুগে এত সৎ থাকলে হয়? আচ্ছা, আপনার কখনো আমাকে দেখে মনে কোনো ইচ্ছে জাগেনি? আদর করতে মন চায়নি? রাগে প্রণয়ের মাথার রগ দপদপ করছিল। ইচ্ছে করছিল এখানে হিয়াকে খুন করে ফেলতে। গুনগুন যদি ওর জীবনে না থাকতো তাহলে হয়তো সত্যি প্রণয় ওকে খুন করার জন্য দ্বিতীয়বার ভাবতো না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন, তাই দাঁতে দাঁত চেপে সব সহ্য করে প্রণয় বলল, তুমি কি সৎ নও? আমার আগে অন্য কাউকে ভালোবাসতে, এভাবে আদর চাইতে? এসব নিয়ে কিছু বলবো না, আপনার শুনতে ভালো লাগবে না। না না না, সমস্যা নেই, বলো। নতুন জীবন শুরু করার আগে দুজনের ব্যাপারেই দুজনে জেনে নেওয়া ভালো। আমার ব্যাপারে তো তুমি সবই জানো, কিন্তু তোমার ব্যাপারে তো আমি কিছুই জানি না। উম, উম, ঠিক আছে, বলছি। আপনার আগেও আমার এক ছেলের সাথে সম্পর্ক ছিল। এখন নেই কেন? এখন আমরা কেউ কাউকে আর পছন্দ করি না, তাই। ও, তোমরা ইন্টিমেট হয়েছিলে? হ্যাঁ, 3 বার। আচ্ছা, এখন আমি তোমাকে কিভাবে বিশ্বাস করি বলো তো? আমাকে বিয়ে করার পর তুমি যদি আবার কারোর সাথে সম্পর্কে জড়াও তখন কি হবে? না, একদম না। আপনাকে পাওয়ার পর আমি সব ছেড়ে দেব। তুমি যে বলো তুমি আমাকে ভালোবাসো, অথচ তুমি আমাকে একটু আগে ব্ল্যাকমেইল করলে। তোমার প্রস্তাবে আমি রাজি না হলে তুমি চিৎকার করবে, মানুষ জড়ো করবে, এতে আমার রেপুটেশন নষ্ট হতো। তখন সবার চোখে আমি খারাপ হয়ে যেতাম, মার খেতাম। তোমার কি এসব ভালো লাগতো? ভালোবাসলে তো আর এসব করতে পারার কথা নয়। হিয়া এবার জড়িয়ে ধরল প্রণয়কে। প্রণয় হাত মুষ্টি বদ্ধ করে চোখ বন্ধ করলো। দাঁতে দাঁত পিষে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে সে। হিয়া বলল, কি করব বলুন? আপনাকে পাওয়ার নেশায় যে আমি পাগল হয়ে গেছি। কথা দিচ্ছি, একবার শুধু আমার হয়ে যান, তারপর আপনি যা বলবেন তাই শুনবো আমি। তুমি এখন কি চাচ্ছ? হিয়া মাথা তুলে তাকালো, আবিষিত কণ্ঠে বলল, আপনাকে বিয়ে করতে চাই, আর এখন চাই আপনি আমাকে আদর করেন। প্রণয় জোরপূর্বক মেকি হাসি দিয়ে এক হাতে হিয়ার চুলগুলো নেড়ে চেড়ে বলল, কিন্তু বিয়ের আগে তো আমি কোনো শারীরিক সম্পর্কে জড়াতে পারবো না হিয়া। কেন পারবেন না? কারণ এসব পাপ। হিয়ার জেদ ধরল, উতলা হয়ে বলল, এত পাপ পুণ্য আমি জানি না কিছু। আপনাকে আমার এখন চাই মানে চাই। আর যদি আমার কথা না শুনেন তাহলে কিন্তু আমি সত্যিই চিৎকার করব। প্রণয় বুঝলো এই মেয়ে খুব চতুর, তবে সে নিশ্চয়ই প্রণয়ের থেকে বেশি চতুর নয়। প্রণয় হিয়ার মাথাটা ওর বুকে নিয়ে বাম হাত দিয়ে রেকর্ডার অফ করে দিল। হেসে বলল, ঠিক আছে বেবি গার্ল, তুমি যা বলতে তাই হবে। তাছাড়া আমি এতটাও সুপুরুষ নই যে তোমার মতো এরকম হট সুন্দরী একটা মেয়েকে একা কাছে পেয়েও নিজেকে কন্ট্রোল করতে পারবো। আমি তো ফার্স্টে শুধু তোমার বাবা মায়ের ভয়ে পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আর আমি নিজেও থাকতে পারছি না। হিয়া আনন্দে ঝলমল করে জামা খুলতে গেলে প্রণয় বাধা দিয়ে বলল, না, এভাবে না। তুমি একটু আগে না বললে আমি নাকি আনরোম্যান্টিক? আজ তোমাকে দেখাবো আমি কতটা রোম্যান্টিক। এত ইজিলি সব হয়ে গেলে রোমান্স আর থাকলো কোথায় বলো? তাহলে? তোমার নাইট ড্রেস নেই? আছে তো। যাও পরে আসো। হিয়া খুশি হয়ে লাজুক হাসি দিয়ে বলল, ঠিক আছে। বেশি দেরি করবে না কিন্তু, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ হ্যাঁ, যাবো আর আসবো। হিয়া আলমারি থেকে নাইট ড্রেস নিয়ে ওয়াশরুমে যেতেই এই সুযোগে প্রণয় ফোন নিয়ে বাইরে চলে গেল। হিয়া ভাবতেও পারেনি প্রণয় যে ওর সাথে এরকম নিখুঁত অভিনয় করবে। বাড়ি থেকে বের হয়ে প্রণয় যেন হাঁপ ছেড়ে বাঁচল। নোটিফিকেশন ক্লিয়ার করতে গিয়ে দেখতে পেল হিয়ার মেসেজটি। তখনই খটকা লাগলো যে গুনগুন কি এই মেসেজটা দেখেই আপসেট হয়ে গিয়েছিল। প্রণয় বিরক্তিতে স্বগতিক করে বলল, শিট। বাসায় গিয়ে দরজায় নক করার পর গুনগুন দরজা খুলে দিল। চোখ মুখ ফুলে আছে, লালও হয়ে আছে কিছুটা, কেঁদেছে নিশ্চয়ই। দরজা খুলে দিয়ে গুনগুন চলে যাওয়ার সময় প্রণয় পেছন থেকে ওর হাত চেপে ধরল। গুনগুন কিছু বলার পূর্বেই প্রণয় ওকে শক্ত করে জড়িয়ে ধরল। এতটা শক্ত করে ধরেছে যে গুনগুন নড়তেও পারছে না, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এতক্ষণ যেই মানসিক অত্যাচারের মধ্যে ছিল প্রণয়, তা যেন ধীরে ধীরে নিঃশেষ হচ্ছে গুনগুনকে জড়িয়ে ধরার পর। হিয়া যখন জড়িয়ে ধরেছিল তখন প্রণয়ের ইচ্ছে করছিল ওকে খুন করে ফেলতে, অথচ গুনগুনকে জড়িয়ে ধরার পর মনে হচ্ছে দুনিয়ায় এর চেয়ে প্রশান্তির আর কিচ্ছু নেই। গুনগুন হাঁসফাঁস করে বলল, ছাড়ুন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রণয় ছাড়ল না, তবে কিছুটা হালকা করল দুহাতের বাঁধন, জড়িয়ে ধরেই বলল, তুমি ছাড়া পুরো দুনিয়া আমার কাছে অন্ধকার।
এত মানুষ থাকতেও আমার শুধু তোমাকেই প্রয়োজন। তোমায় ছাড়া আমি অস্তিত্বহীন। তুমি আমার জীবনে মরুর বুকে এক ফোঁটা বৃষ্টির মতো। তোমায় আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো গুনগুন। গুনগুন এবার বেশ অবাক হলো। প্রণয়কে এতটা আবেগপ্রবণ তো ইতপূর্বে কখনো সে দেখেনি। কি হয়েছে হঠাৎ? গুনগুন আলতো করে প্রণয়ের পিঠে দুহাত রাখলো। গুনগুনের স্পর্শ পেয়ে আবারও শক্ত করে জড়িয়ে ধরল প্রণয়। এবার আর গুনগুন ছাড়তে বলল না, বরং কিছুটা ভরসা মিশিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? কিছু না, ব্যাস এইভাবে আমায় একটু জড়িয়ে ধরে রাখো। গুনগুন কথা বলল না, আর কিছু জিজ্ঞেসও করল না। প্রণয়ের ফোন বাজছে একটু পরপর। প্রণয় কোনো রেসপন্স করছে না দেখে গুনগুন এবার বলল, ফোনটা ধরছেন না কেন? দরকার নেই। প্রয়োজনীয় কোনো কলও তো হতে পারে। আমার জীবনে প্রয়োজনীয় কেউ থাকলে সে হচ্ছে তুমি, আমার বউ। এখন আমার কাছেই আছো। গুনগুন দীর্ঘশ্বাস নিয়ে জোরপূর্বক প্রণয়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, সত্যি করে বলুন তো কি হয়েছে? কি লুকাচ্ছেন আমার কাছ থেকে? তুমি দূরত্ব কেন তৈরি করছো? আমি কখন দূরত্ব তৈরি করলাম? সকালে তুমি হিয়ার মেসেজ দেখে আমার উপর রাগ করেছিলে, তাই না? গুনগুন নিশ্চুপ। প্রণয় বলল, তুমি একটা বারও তো জিজ্ঞেস করতে পারতে কে এই হিয়া। সেই অধিকার তো তোমার আছে, তাহলে কেন জিজ্ঞেস করোনি? একটাবার জিজ্ঞেস করতে, প্রয়োজনে আমাকে মারতে, গালি দিতে, আমি কিচ্ছু বলতাম না। কিন্তু আমার থেকে নিজেকে এইভাবে দূরে সরিয়ে নিচ্ছিলে কেন গুনগুন? একটু থেমে প্রণয় ওর হাত ধরে বলল, সম্পর্কে কখনো ভুল বোঝাবুঝির মতো সিচুয়েশন এলে সেই ভুল ভাঙাতে হয়। আশেপাশের মানুষটাকে ভুল ধারণা ভাঙানোর সুযোগ দিতে হয়। দূরত্ব বাড়াতে হয় না, দূরত্ব সম্পর্ক নষ্ট করে ফেলে। কে এই হিয়া? এখনো যে আপনার ফোন বাজছে, আমার মনে হচ্ছে এই মেয়েই কল দিচ্ছে। আপনি কল ধরছেন না কেন? হিয়া আমার স্টুডেন্ট। আজ দুপুরে তোমায় নিয়ে লাঞ্চ করতে যাব বলে ওকে সকালে পড়ানোর কথা ছিল, তাই মেসেজটা দিয়েছিল। পড়াতে গিয়েছিলেন? হুম। এখন কি ওখান থেকে এলেন? হুম। সব বুঝলাম, কিন্তু কি লুকাচ্ছেন আমার থেকে? কিছুই না। মেয়েটা আপনাকে ভালোবাসে? প্রণয় নিরুত্তর। গুনগুন বলল, বলুন। ভালোবাসা পবিত্র একটা শব্দ। ওর মতো অপবিত্র মেয়ে কাউকে কখনো ভালোবাসতে পারে না। কি করেছে? প্রণয় ফোন বের করলো। একটু পর পর হিয়া কল করেই যাচ্ছে। প্রণয় ব্লক করতে গেলে গুনগুন বলল, ব্লক না, আগে শুনবো কি হয়েছে। চাইলে আপাতত ফোনে এরোপ্লেন মোডে রাখতে পারেন। প্রণয় তাই করল। অডিও রেকর্ড অন করতে করতে বলল, পুরোটা শুনে আবার আমাকে ভুল বুঝো না, আমি কিন্তু কিছু করিনি, চলে এসেছি। গুনগুন অডিও রেকর্ড শোনার পর জিদ্দে শেষ হয়ে যাচ্ছিল। আগুন জ্বলছিল দু চোখে। বাসায় যাওয়ার পর থেকে যা যা হয়েছে সব বলল প্রণয় গুনগুনকে। গুনগুন রাগ কন্ট্রোল করে বলল, কথাগুলো রেকর্ড করে ভালো করেছেন। পরে আবার কখনো ব্ল্যাকমেল করতে এলে কাজে দেবে। শেষের কথাগুলো কেটে দিতে হবে। আপনি আমার স্বামী, তাই আপনাকে বিশ্বাস করি আমি, কিন্তু অন্যরা তো নাও করতে পারে। ব্যাস, ওর যে সম্পর্ক ছিল, ইন্টিমেট হয়েছিল অন্য ছেলের সাথে, আপনাকে মিথ্যে বলে নিয়ে গিয়েছিল, ব্ল্যাকমেইল করেছিল, এটুকুই রেকর্ডই যথেষ্ট। আমি আর কখনো ওকে পড়াবো না। খুন করতে পারলে ভালো লাগতো, কিন্তু তা তো আর সম্ভব নয়। বেশি তিরিং বিরিং করলে এই অডিও ওর বাবা মাকে পাঠিয়ে দেবো। আচ্ছা। গুনগুন খুব শান্ত রইল। প্রণয়ের সাথে আগের চেয়েও ভালো ব্যবহার করছে আজ। বিকেলে দুজনেই হাঁটতেও বের হয়েছে। রাতে প্রণয়ের জন্য নিজের রান্না করেছে। সারাক্ষণ টুকটাক কিছু না কিছু করেছেই। প্রণয় রাতে হাত ধরে বলল, এখন রাখো না সব কাজ, বসো একটু আমার পাশে। গুনগুন বসল। প্রণয় ওর কোলে মাথা রেখে বলল, চুলে হাত বুলিয়ে দাও। কোনো বাঘ বিদণ্ডায় না গিয়ে গুনগুন আলতো হাতে প্রণয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। আরাম পেয়ে প্রণয় ঘুমিয়ে যায়। তখন ওর ফোন থেকে অডিও ক্লিপটা নিজের ফোনে নিয়ে নেয় গুনগুন। সকাল 10:35। কিছুক্ষণ আগেই প্রণয় 5-এর বাচ্চা মেয়েটাকে প্রাইভেট পড়াতে গিয়েছে। গুনগুনও ক্লাসের উদ্দেশ্যে গিয়েছে ভার্সিটিতে। তখন মাসুদের কল আসে ওর ফোনে। রিসিভ করার পর মাসুদ বলল, সিমরি আজকে বাসা নেই, কলেজে গেল দেখলাম। ঠিক আছে, আপনি এখন কোথায়? ওর বাসার সামনেই। কি করবো এখন? আপনার বন্ধু বান্ধবগুলো আপনার সাথে আছে না? হ। ওই মেয়ের কলেজের সামনে চলে যান আপনি, আমিও আসছি। ঠিক আছে। আর খবরদার, প্রণয় যেন এখনো কিছু জানতে না পারে। হুনো গুনগুন, হইতে পারে তুমি আমার শত্রু, কিন্তু দিন শেষে আমার বন্ধুর প্রাণ প্রিয় প্রিয়তমা বউ তুমি। তুমি আমার একটা কাম দিছো বিশ্বাস কইরা, তাই কইরা দিতেছি। তোমার বিশ্বাসও ভাঙবো না, আর প্রণয়ও কিছু জানবো না, চিন্তা করো না।
গুনগুন নিঃশব্দে হেসে বলল। ঠিক আছে, কল কেটে রাধিকাকে বলল। চল।